এবং এই আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, জামাতেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটা অস্বীকার করাটা ঠিক হবে না, এবং আমার জায়গা থেকে তো আমি অস্বীকার কখনোই করতে পারবো না। কারণ সামনে যারা হিরো আন্দোলনের তারা অনেকে নাও জানতে পারেন, কিন্তু আমি তো জানি পেছন থেকে আমরা কি করি। তো আমি নাম বলতে চাই না, সব দলের কাছ থেকেই পজিটিভ রেসপন্স পেয়েছিলাম। একটি ইসলামিক দল যারা তখন বলছিল যে ছাত্র এই সরকার পতনের সাথে এই আন্দোলনের সম্পর্ক নেই, ছাত্রদের দাবি দেওয়া ওই পর্যন্তই থাকা দরকার। আচ্ছা, আমরা তার যেহেতু আপনি জুলাই বিপ্লবে আসলেন, জুলাই বিপ্লবে আমরা সমন্বয়কদের ভূমিকা আমরা এটা দেখেছি, কিন্তু রাজনীতিবিদদের ভূমিকা সেইভাবে আলোচিত হয় নাই। আপনি যেহেতু জুলাই বিপ্লবে একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে অংশ নিয়েছিলেন এবং আপনি গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি রকম ছিল বা কিভাবে রাজনৈতিক দলগুলো ফাংশন করেছে যারা এখানে অংশগ্রহণ করেছিল। ছাত্রদের এই সমস্ত কর্মকাণ্ডেই শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর সমর্থন না থাকলেও, বিশেষ করে আপনার 17 তারিখ থেকে রাজনৈতিক দলগুলোর মোটামুটি একটা সমর্থন ছিল। তার আগেও বিএনপির সমর্থনটা আমরা আলোচনার মাধ্যমে ছাত্রদের পক্ষে দাঁড় করিয়েছিলাম। তো শুরুর দিকে আপনার কিছু কিছু রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলছিল, না না, এটা ওই যে ভারতের রেলের চুক্তি টুক্তি আড়াল করার জন্য গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে আন্দোলন দাঁড় করাচ্ছে। শুরুর দিকে তারা সমর্থন করতে চায় নাই। পরবর্তীতে আমরা এটা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব এক্ষেত্রে আমাদেরকে খুব সহযোগিতা করে, এবং ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমার এবং আমার দলের যে সাধারণ সম্পাদক রাশেদ খান আমাদেরকে গ্রুপ কলে কানেক্ট করে ছাত্র দলকে নির্দেশনা দেয়, চেয়ারম্যান সাহেবের নির্দেশনা, যে ছাত্রদের পাশে থাকার জন্য। এটা আপনার আপনার এটা 15 তারিখ 16 তারিখের দিকে আমাদের এই আলাপ আলোচনাগুলো চলে। 15 তারিখ এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্রদেরকে ঢালাওভাবে রাজাকার বলে মন্তব্য করে শিক্ষার্থীদের খেপিয়ে তুললো, বলতে গেলে শিক্ষার্থী যখন প্রতিক্রিয়া দেখালো, এবং ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েক জায়গায় ছাত্রলীগ হামলা করে, তারপরে আমরা বিএনপির দায়িত্বশীল পর্যায়ের আরও নেতৃবৃন্দের সাথে আলাপ করি যে এই আন্দোলনে যেভাবে আক্রমণ শুরু হয়েছে, এই আন্দোলন আর ক্যাম্পাসে থাকবে না, এটা সারা দেশে ছড়িয়ে পড়বে। ছাত্রদের আমাদের পাশে দাঁড়াতে হবে এবং ছাত্রদেরকে নিয়েই এই ফাঁসিবাদের পতন ঘটাতে হবে। তখন বিশেষ করে বিএনপির পক্ষ থেকে একটা পজিটিভ সাড়া আমরা পেয়েছিলাম, এবং আমরা বলছিলাম ওই আবু সাইদের মৃত্যুর পরে যে বিশেষ করে আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি থাকা দরকার। যেহেতু আমরা 42টি দল, বিএনপি জামাত সহ আমরা যুগপৎ কর্মসূচি করছিলাম, বিএনপিকে আমরা তখন প্রস্তাব দিয়েছিলাম, মতামত রেখেছিলাম যে এখানে রাজনৈতিক দলকে কিভাবে সম্পৃক্ত করে একটা কর্মসূচি দেওয়া যায়। তখন কিন্তু বিএনপি সবার সাথে আলাপ আলোচনা করে গায়েবানা জানাজা কর্মসূচি রাখে। এটা সম্ভবত ছিল 17 জুলাই। এই গায়েবানা জানাজায় মধ্যে দিয়ে কিন্তু রাজনৈতিক দল ইউ ক্যান সে ফুললি এনগেজ হয়ে যায়। 18 তারিখ সর্বদলীয় মিছিল ছিল শুক্রবার। তো এই ঘটনাগুলো কিন্তু স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষকে আরও উৎসাহিত করেছিল, ছাত্রদেরকে আরও সাহসী করেছিল যে রাজনৈতিক দল তাদের পাশে। আমরা কিন্তু পরিষ্কার ঘোষণা দিয়েছিলাম, এবং 18 তারিখ শুক্রবার দিন এই আমাদের গায়েবানা এই আপনার সর্বদলীয় মিছিল এবং তার আগের দিন গায়েবানা জানাজা, এই প্রোগ্রামগুলো থেকেও পুলিশ অনেক দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করে, লাঞ্ছিত করে, হামলা করে। তখন 18 তারিখ রাতেও কিন্তু আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে বিএনপি, জামাত, হেফাজতের নেতা, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলি যে দেখেন, এই রকমের যে 400-450 মানুষ নির্বিচারে গুলি করে মারছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি করছে, এরপরেও যদি আমরা হাসিনার পতন না ঘটাতে পারি, সামনে আমরা রাজনীতি করব না। এই দেশে নাকে খত দিয়ে রাজনীতি করা লাগবে, হাসিনার গোলাম হয়ে থাকা লাগবে। কাজে এখন একটা স্পারস্পার করার সময় এসেছে। তো আমি নাম বলতে চাই না, সব দলের কাছ থেকেই পজিটিভ রেসপন্স পেয়েছিলাম। একটি ইসলামিক দল যারা তখন বলছিল যে ছাত্র এই সরকার পতনের সাথে এই আন্দোলনের সম্পর্ক নেই, ছাত্রদের দাবি দেওয়া ওই পর্যন্তই থাকা দরকার। বিশেষ করে এটা তো আপনারাও যদি খোঁজখবর রাখেন যে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম বিএনপিকে ক্ষমতায় আনার জন্য না, কিংবা বিএনপির হয়ে না। আমরা কিন্তু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে 31 দফা রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক বিষয়ে একমত হয়ে কিন্তু আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। অবশ্যই ছাত্ররা নেতৃত্ব ছিল, তাদের
ত্যাগ তিতিক্ষা ছিল, কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলের একটা অর্থাৎ বড় গণসম্পৃক্ততা করেছিল রাজনৈতিক হ্যাঁ, দলগুলো। এখানে রাজনৈতিক দলগুলো এই ভূমিকাটা রেখেছে। আপনি আপনার মুখে আমরা আবার আরেকটা কথা শুনেছি যে এই আন্দোলনে, যেটা আপনি বেশ কয়েকবার বলেছেন, যে তারেক রহমানের একটা খুব মানে জোরালো ভূমিকা ছিল আপনার সাথে, যোগাযোগ কথা হয়েছে আপনার সাথে। এই গল্পটাও যদি আমরা জানতে চাই যে তারেক রহমান এই জুলাই বিপ্লবে কি ধরনের ভূমিকা রেখেছিলেন বা কি কি ভূমিকা রেখেছিলেন? হ্যাঁ, এখানে আমাদের যে এই ছাত্র এবং তরুণ বন্ধুদের, তারা তো অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদের কর্মী ছিল। এখন ধরুন আন্দোলনের ফ্রন্ট ফেজ যারা ছিল, এখন তো অনেকে মিডিয়ার কারণে পরিচিত মুখ, কিন্তু শুরুর দিক থেকে তো আন্দোলনের দু তিনজন নেতাই পরিচিত ছিল, আসিফ, নাহিদ, হ্যাঁ এরা। তো আসিফ ছাত্র অধিকার পরিষদের আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল 2023 সাল পর্যন্ত। নাহিদ তো ডাকসুতে আমাদের সাথে সংস্কৃতি সম্পাদক পদেও নির্বাচন করেছে। হান্নান মাসুদ ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল, অনেকেই। তো তাদের সাথে আগে থেকেই তো আমাদের একটা সম্পৃক্ততা ছিল, যোগাযোগ ছিল। তাদের পাশাপাশি ঢাকার বাইরে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, জেলা পর্যায়ে যারা রাজনীতি করত, আমরা এটা জামাতের নেতৃবৃন্দকে জানিয়েছি যে দেখেন, এই পরিস্থিতিতে আপনারা যদি ছাত্রদেরকে আশ্বস্ত করেন, ছাত্ররা চাঙ্গা হবে, তাদের মনোবল, এবং তারা সামনে এগিয়ে যাবে। বিএনপিকেও এটা জানিয়েছিলাম। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের সাথে সরাসরি কথা বলেছেন, এবং ছাত্র নেতৃবৃন্দ সহ তাদের সাথে আমরা গ্রুপ কলে কথা বলেছি, এবং একেবারে বলা চলে আপনার নেতা কর্মীদেরকে সম্পৃক্ত করা থেকে শুরু করে আর্থিক সহযোগিতাও বিএনপির জায়গা থেকে, বিশেষ করে তারেক রহমানের আপনার সম্পৃক্ততায় এটা করা হয়েছে। এবং সবসময় আমি যতক্ষণ বাইরে ছিলাম, আমাদের কাছ থেকে আপডেট নেওয়া হয়েছে কি হচ্ছে, সঠিক জায়গায় আছে কিনা, ছাত্ররা যেন গ্রেপ্তার না হয়, তাদের সিকিউরিটি এনশিওর করা। এবং আমি জেলে যাওয়ার পরেও যেটা বের হয়ে এসেছি, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান, হ্যাঁ, তার সাথে সবসময় আপ টু ডেট যোগাযোগ রাখেছে। ইভেন এখনও এই পরিস্থিতিতে যে আমাদের সরকারকে সফল করার জন্য, কিংবা সরকারের মধ্যে কিছু উইকনেস থাকলে সেগুলো কিভাবে সারিয়ে ওঠা যায়, এখনও কিন্তু এই বিষয়টা তার সাথে আমাদের একটা আলাপ আলোচনা নিয়মিতই হচ্ছে। এবং এই আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, জামাতেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা অস্বীকার করাটা ঠিক হবে না। এবং আমার জায়গা থেকে তো আমি অস্বীকার কখনোই করতে পারবো না, কারণ সামনে যারা হিরো আন্দোলনের, তারা অনেকে নাও জানতে পারেন, কিন্তু আমি তো জানি পেছন থেকে আমরা কি করেছি। আমি এই 18ই জুলাই গ্রেপ্তার হওয়ার আগে, মানে এই 19 জুলাই তো পড়ে গেল, রাতে গ্রেপ্তার হলাম, আর শুক্রবার দিন ছিল 18 জুলাই, রাত হওয়ায় 19 তারিখ পড়ে গেছে। 18 জুলাই আমি হেফাজতের নেতা মুফতি মনির হোসেন কাসেমীর সাথে ফোনে কথা বলেছি। আমি মাওলানা আপনার শরীফ যাত্রাবাড়ি মাদ্রাসা, তার সাথে ফোনে আলাপ করেছি যে সর্বোচ্চ শক্তি এবং সাপোর্ট নিয়ে যেন হেফাজতের নেতাকর্মীরা রাজপথে থাকে। আজিজুল হক ইসলামাবাদের সাথে আলাপ করেছিলেন। আপনি ওই যে কারাগারের ভিতরে যাওয়া আসার পথে একটা কথা বলেছিলেন যে আমরা ভিতর থেকে নিশ্চিত হয়েছি যে সরকার এত ভাগ পড়ে গেছে, আপনারা রাস্তায় থাকেন, খুব দ্রুতই পড়ে যাবে। এই বিষয়টা আপনি কারাগারের ভিতর থেকে কিভাবে কনফার্ম হলেন? রাইট, আমি ওই পূর্বের আলোচনা যেটা বলছিলাম যে বিএনপির আমির খসরু সাহেব, মহাসচিব রিজভী ভাই, আমি 18ই জুলাই রাতে কিন্তু সবার সাথে আলোচনা, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন, গণতন্ত্র মঞ্চের সাইফুল হক সহ সবার সাথেই রাজনৈতিক দলগুলো যেন সাপোর্ট করে, এটা কিন্তু আমার জায়গা থেকে আমার যতটুকু প্রভাব রাখা, সম্পৃক্ততা, সেটা চেষ্টা করেছিলাম। গ্রেপ্তার হওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে আমাদেরকে যখন নেওয়া হয়, 2 দফায় আপনার 10 দিনের রিমান্ড দেওয়া হয়। প্রথম দফার রিমান্ডে আমরা ডিবি কর্মকর্তাদের মাঝে একটা অস্থিরতা লক্ষ্য করছিলাম, এবং তারা নিজেরাই বলাবলি করছিল, যখন বিশেষ করে পুলিশের উপরে আর সরকার ভরসা রাখতে পারছে না, সেনাবাহিনী কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করাচ্ছে, তখন তারাই বলাবলি করছিল যে এখন আর টেকার মতো অবস্থা নাই। এবং প্রশাসনের একটা ইন্টারনাল কনফ্লিক্ট আমার কাছে মনে হচ্ছে তখন শুরু হয়ে গিয়েছে। প্লাস হচ্ছে আমাদের সাথে যারা খাবার টাবার, ওষুধ টষুধ নিয়ে যায় বাইরে থেকে, আমাদের স্বজন কিংবা পুলিশের লোকেরাও বলে, আমরা বিদ্যুৎ থেকে লক্ষ্য করছিলাম যে বলে, ভাই 4 দিন ধরে বাড়ি যেতে পারে না, কেন? পুলিশের পোশাক পরে রাস্তায় নামতে পারে না, জনগণ মানে একেবারে গণধোলাই দিয়ে শেষ করে ফেলছে। তো এই প্রশাসনের মধ্যে ভয় ঢুকে যাওয়া, এবং দেশ বিদেশের বিভিন্ন কিছু মেসেজ আমরা ভিতর থেকেও পাচ্ছিলাম যে সরকার আর থাকতেছে না, এবং সেনাবাহিনী সরকারকে কোনোভাবেই এই বর্বরতায় সমর্থন দিবে না। যার ফলে আপনার প্রথম দফার রিমান্ড শেষে, যখন সম্ভবত 1 আগস্ট ছিল বা 31 জুলাই হবে,
যখন এই কোর্টে তোলা হচ্ছে, তখন সাংবাদিকদের মধ্যেও আসলে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী তারা বারবার বলছিল যে ভাই আন্দোলনটা একটু ঝিমিয়ে পড়ছে, হ্যাঁ আন্দোলন একটু ছন্দপতন হচ্ছে, আপনারা কিছু বলেন, আপনি জেল থেকে বললে নেতাকর্মীরা বা বাইরের মানুষ উৎসাহিত হবে, অনুপ্রেরণা পাবে। তখন আমি কিন্তু একদিকে টানাটানি পুলিশের কোর্টে ওঠার পথে, নিচ থেকে লিফটের নিচ থেকে ওঠার পথে আপনার সমকালের একজন রিপোর্টার ছিল, আর বোধহয় কোনো কোনো পত্রিকা ছিল, আমি তখন বলছিলাম যে 90% এই সরকার পতন হয়ে গেছে, আপনারা বাকি 10% ধাক্কা দেন। কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, ছাত্র জনতা সকলের রাজপথে থাকতে হবে, কারণ আমরা সকলের পার্টিসিপেশনটা চেয়েছিলাম। ছাত্র জনতা তো রাজপথে আছে, আরও যে কিছু পেশাজীবী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, যখন তারা রাজপথে নামে আন্দোলনটা একটা পরিপূর্ণতা পায়। এই জন্য ওই কথাটা কিন্তু পরিষ্কারভাবেই আমি বলছিলাম যে কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক সবাইকে নিয়ে রাজপথে নামেন, আর 10% থাকতে। আচ্ছা, আর আমরা যদি বর্তমান সরকারের প্রসঙ্গে একটু আসি, যে চেতনার ভিত্তিতে আগস্ট বিপ্লব সংগঠিত হলো, এরপরে নতুন যে সরকার গঠিত হলো, আপনি এখন যে সরকার আছে এই সরকার মানে আগস্ট বিপ্লবের চেতনা কতটুকু ধারণ করতে পারছে বলে আপনি মনে করেন? এখন ওই আমাদের বরিশালের ভাষায় একটা কথা বলে যে অনেকে, যে বললে মায় মায়ের খায়, না বললে বাবায় তেলা পোকাল নাদি খায়। তো এখন আমরা যদি এই সরকারের সমালোচনা করি, তাহলে আবার সরকারের অনেকে আমাদের বিরুদ্ধে নাখোশ হবে যে না ভিপি নুররা তো আমাদের সহযোগী, হ্যাঁ আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা কেন আমাদের সমালোচনা করবে। আবার না বললেও বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে, যার জন্য আমাদেরকে একটা নিরপেক্ষ জায়গা থেকে কিংবা একটা মধ্যম জায়গা থেকে কিছু কথা বলতেই হয়। কারণ আলটিমেটলি এই আন্দোলন সংগ্রামে আমাদের কি ভূমিকা ছিল গত 7-8 বছর ধরে, সেটা সবাই জানে। যেটা বলছিলাম যে এই আন্দোলনের কারণে আজকের যে উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের কাউকে জেলে যাওয়া লাগছে, তাদের কাউকে কারাবরণ করতে হয়েছে, দফায় দফায় ছাত্রলীগের মার খেতে হয়েছে। আমি কিন্তু আমি 25 বার ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়েছে। আমাদের অসংখ্য সহকর্মীরা হাত ভেঙেছে, পাও ভেঙেছে, রক্ত ঝরিয়েছে, এবং বিএনপি জামাতের কর্মীদের যে স্যাক্রিফাইস সেটা তো আছেই, আমাদের মতো ছোট শক্তি সংগঠনগুলোরও যে স্যাক্রিফাইস। এই গভর্নমেন্টের উপদেষ্টাদের মধ্যে আমি বলছি যে 24 জন উপদেষ্টার মধ্যে 4 জন উপদেষ্টা পাবেন না, দেখাতে পারবেন না যে তাদের গত 1.5 দশকে সেই ধরনের স্যাক্রিফাইসটা ছিল। আমাদের প্রত্যাশা ছিল যে গণ আন্দোলনের এই গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে, জাতীয় ঐক্যের সরকার হবে, যেই সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে জনগণের রাষ্ট্র বিনির্মাণের জন্য রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। সেখানে আমরা প্রথমেই ধাক্কা খেয়েছি যে এই সরকারের কাঠামো দেখে, যে বিভিন্ন জায়গা থেকে লোকজন বলা চলে আপনার ধরে এনে বসিয়ে দেওয়া হয়েছে, যাদের এই গণ অভ্যুত্থানে খুব বেশি সম্পৃক্ততা ছিল না। আর গণ অভ্যুত্থানে সম্পৃক্ততা না থাকলে তারা আসলে কতটুকু সেই স্পিড ধারণ করবে। হ্যাঁ, কয়েকজন ব্যক্তি আছেন অবশ্যই, তাদের বিষয়ে যেমন আসিফ নজরুল এই গভর্নমেন্টের উপদেষ্টার মধ্যে আমি বলতে হবে যে হি ওয়াজ দ্য অনলি ভোকাল পার্সন, যিনি নিয়মিত গত এই 16-17 বছরে সরকারের অন্যায়, অনিয়ম, জুলুম এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে কথা বলে গেছেন। আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী ছিলেন, হেফাজতের এই উপরের যে গণহত্যা সেটি কাভার করতে গিয়ে আপনার জেলে গিয়েছেন, এবং আমাদের যে ছাত্র বন্ধুরা তারা তো এই আন্দোলনের সাথেই ছিলেন। এই রকমের কয়েকজন ছাড়া বাকি খুব বেশি নাই যে যাদের খুব বেশি একটা ডেডিকেশন বা ছিল। এখন তারপরেও তারা একটা অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এসেছেন। আমরা তো প্রত্যাশা করি যে তারা এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আমি সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না যে তাদের মধ্যে সেই স্পিরিটটা আছে, কিংবা তারা সেই স্পিরিটটা ধরে কাজ করে যাচ্ছে। অনেক জায়গায় সেটা দৃশ্যমান হচ্ছে না। এই রকমের একটা অভ্যুত্থানের সরকারের প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল কিন্তু যে এই অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারকে সহযোগিতা, আহতদের সুচিকিৎসা। অথচ দেখলাম আমরা আহতরা সুচিকিৎসার জন্য রাস্তায় দাঁড়ায়, নিহত পরিবারের সদস্যরা এখন হাহাকার করে, তাদের ছোট বাচ্চারা কিভাবে চলবে তারা জানে না, পরিবারের কে ভরণ পোষণ করবে তারা জানে না। তারা এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল, যে এই রাষ্ট্রের যে একটা জুলুমতান্ত্রিক ব্যবস্থা এটা একটা পরিবর্তন হোক, রাষ্ট্রটা সভ্য হোক, মানবিক হোক, নাগরিকদের প্রতি সদয় হোক, নাগরিকরা একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে মর্যাদার সাথে বাস করবে, অধিকার নিয়ে বাস করবে, এটা তারা চেয়েছিল। সেটারও কিন্তু সিমটম দেখছি না। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই যে খেটে খাওয়া 5 থেকে 5.5 কোটি মানুষ, তারা কিন্তু একটা চরম কষ্টের মধ্যে আছে।
সরকার এইদিকে এখন পর্যন্ত নজর দেয় নাই। সামনে রমজান আসতেছে, দ্রব্যমূল্য যদি এভাবে ঊর্ধ্বগতি হয় তাহলে তো জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে সরকারকে এইদিকে ফোকাস দিতে হবে।